874, 847, 843, 47, 42, 20, 42, 60, 60, আমাদের আরো 10 মিনিট আছে সম্ভবত ব্রেক টাইমের। আপনারা যারা চান একটু হেঁটে আসতে পারেন, হাঁটাহাঁটি করলেন। অনেক সময় বসে থাকলে আসলে মাইন্ডসেট থাকে না।
শুয়ে যাব না, আর তো আধা ঘন্টা পরে শুয়ে দিব আমার। হ্যাঁ, কাউসার ভাই লাইনে আছেন? জি ভাই। আপনাদের ওয়েবসাইটে কি অবস্থা? হ্যাঁ, এগুলাতে অ্যাডসেন্সে আর্নিং হয়? ভালোই। জি, অ্যাডসেন্স না, এখন মিডিয়ানেট নিয়ে কাজ করি। জি, মিডিয়ানেট। ও মিডিয়ানেটে অ্যাডসেন্সের কাজ। অল্টারনেট। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, মিডিয়ানেটে আর একটু প্রফিট ভালো আসে, জানি আমি। অ্যাডসেন্স থেকে ভালো, অ্যাডসেন্স তো এখন বন্ধ আছে করোনা ভাইরাসের জন্য, এখন তো দেয় না। বুঝছি। হ্যাঁ, তাহলে রেভিনিউ কেমন আসে? ভালো আসে মোটামুটি চলার মতো? ভালো। আমি তো ভাই বাড়িতে চলে আসছিলাম, আমি তো সিলেট থাকি, তো
2 মাস বাড়িতে এসে তো এখন ভুল হয়ে গেছে, এখানে নেটের সমস্যা হয়। ও 4G আছে বাট নাই। বুঝতে পারছি। তো প্রায় 2 মাস হয়ে গেছে, কোনো ইনকাম হইতেছে না, শুধু এই এক্সট্রাতে কিছু ইনকাম করছিলাম। বুঝছি। তো আপনার কি রিভিউ টাইপের ওয়েবসাইট নাকি? আমি মূলত যে শুধু আপনার এমনি কন্টেন্ট আছে না, বিভিন্ন স্কুল কলেজ যেগুলা, ওগুলা নিয়ে এমবিএ পোস্ট করি, ওগুলা একটু ভালোভাবে তুমি আসে আর কি। ওগুলার এড গুলো কিন্তু খুব হাই কোয়ালিটি। হ্যাঁ হ্যাঁ, তো হাই বেশিরভাগ কোয়ালিটি। আমার ওয়েবসাইট গুলো ওগুলা নিয়ে লেখালেখি করি। হ্যাঁ, ওইগুলার সিসি রেটটা একটু বেশি থাকে। জি জি। তো তো গত মানে 3 মাস আগে কিছু ইনকাম করছিলাম, আর 2 মাসে কিছু ইনকাম করছিলাম। আমি অনেক লস করে ফেলছি ভাই, যখন আমি তো 4-5 পরে আগে যদি এই ট্রেনিংটা নিতাম তাইলে আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম। এখন কি আমি বুঝতেছি যে আমি কেন আগে এই কোর্সগুলো করলাম না। হ্যাঁ, আসলে এই বিষয়গুলা আসলে জেনে শুরু করাটা একটু ভালো। তারপরে কিন্তু আপনি কিন্তু এই যে এই কোর্সের যে ইম্পর্টেন্সটা কিন্তু আপনি বুঝতে পারছেন আসলে কাজ করে। হ্যাঁ, জি জি জি, এখন 200 ঘন্টার একটা কোর্স করার চাইতে কিন্তু 20 ঘন্টা আপনি কাজে থাকার ভ্যালুটা অনেক বেশি। হ্যাঁ, এটা আপনি অবশ্যই জানেন বা যখন এখন মানেন। আমি বুঝতেছি যে আমি তো অ্যামাজনে সেল করি, তো ইবেতে আমার গত ওই 2018 সালে 19 সালে এটা সাসপেন্ড করে দিয়েছে শুধু আমার ভুলের কারণে। হ্যাঁ, ওই আমি অনেক টাকা, প্রায় গত 2019-এ প্রায় 1.5 লক্ষ টাকার মতো সেল করছিলাম। মানে কমিশন নাকি মানে প্রোডাক্ট সেল? না, প্রোডাক্ট, এটা বাংলাদেশ থেকে আমি কিছু মানে কাপড় সেল করি আর কি। ও, ইবেতে, হ্যাঁ বুঝতে পারছি। জি। তো আমি দিছি আমার যে সবগুলা মানে ডকুমেন্ট দিছিলাম, কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু আর দেয় না। এখন আমাকে অনেক রিকোয়েস্ট করছে তাদের কাছে ফোন দিয়ে, না করে দিছি যে আমি শুধু কিনতে পারবো বাট সেল করতে পারবো না। অ্যামাজনে কি কি অবস্থা আপনার? অ্যামাজনে কি আপনি সেল করতে পারেন? জি জি, অ্যামাজনে সেল করতে পারি, অ্যামাজনে আছে আমার। গত কয়েকদিন আগে একটা সেল হয়েছিল, বাট ওইটা তো আর শিপিং তো এখন বন্ধ আছে, এজন্য আবার ওইটা অ্যাকসেপ্ট করি নাই। অর্ডার আসছিল। তো অ্যামাজনের ক্ষেত্রে কি রকম অবস্থা, যে শিপিং কস্ট সহ মানে খারাপ না, ভালো অবস্থা নাকি? জি, ভালো অবস্থা। ইবে থেকে আমার মনে হয় অ্যামাজনই ভালো। অ্যামাজনে তো কোনো ফেক নেই, আর ইবেতে অনেক ফেক আছে। যেমন আপনার বায়ার যেগুলো আছে ওগুলা কিন্তু অনেক ফেক আছে। আমার একটা বায়ার কিন্তু আমার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিয়েছে, শুধুমাত্র এই একটা কাপড়ের মধ্যে শুধু একটা ডট ছিল মনে হয় বিন্দু পরিমাণ, ওই ডটের কারণে আমার জার্সিটা রিটার্ন দিয়ে মানে মানে অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিয়েছে, এরকম অবস্থা হয়েছে। বুঝছি, আপনি ওই যে কাপড় নিয়ে কাজ করেন না? আর এখন আপনার ওই ওয়েবসাইটে আছে, ওয়েবসাইট নিয়ে বেশি কাজ করি। বুঝতে পারছি। ওয়েবসাইটে কন্টেন্ট ধরেন মানে কত হাজার আর্টিকেলের কন্টেন্ট আছে ধরেন একটা ওয়েবসাইটে? আমি 500-700 এরকম দিই, 500-800 করে, মানে মিনিমাম 500 আর কি। ও না, এখন তো রিসেন্টলি যে মে মাসে যে আপডেটটা হয়েছে আসলে গুগলের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য 2000 ওয়ার্ড প্লাস আর্টিকেল গুলো লিখলে আসলে তারা গুগলে একটু বেশি র্যাঙ্ক করা যায় আর কি। তো আপনি যদি এদিকে একটু ফোকাস করেন যে আর্টিকেল গুলো এখন একটু বড় করার, আর অন পেজ অপটিমাইজেশনটা একটা প্রপার ওয়েতে করার, এগুলা ইন্টারনাল লিঙ্কিং গুলো একটু ভালো করার, এগুলা করলে কিন্তু আপনি ভালো একটা সেল জেনারেট করতে পারেন। বা আপনার মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা ভালো করলে আপনি গুগলের হাই অথরিটিতে আসতে পারবেন। আর আপনার জন্য আসলে বিষয়গুলা অত বেশি কঠিন হবে বলে মনে হয় না, কারণ অলরেডি আপনি এক্সপেরিয়েন্স। আমার ই কমার্স সাইট নিয়ে কাজ করার ইচ্ছে অনেক আগে ইচ্ছা ছিল। যখন বাংলাদেশে যখন বিক্রয় আসে তখন থেকে আমার ইচ্ছা ছিল। বিক্রয় রাখতে ওই যে economy.com একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ economy.com ওইটা যখন বের করছিল তখন থেকে আমরা 4-5 জন আসলাম যে একটা ওয়েবসাইট খুলবো, কিন্তু এখনো খোলা হয় নাই। তারপর তো এখানে পরে তো বিক্রয় চলে আসলো। হ্যাঁ, ওই সময় খুলে ফেলতেন না, আজকে কিন্তু অনেক উপরে চলে আসতেন। এখন তো কম্পিটিটর অনেক বেশি হয়ে গেছে। এখন দেখে আশা আছে ওই অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করবো অ্যামাজনে। বুঝতে পারছি। আর্টিকেল গুলা কি নিজেই লেখেন নাকি কাউকে দিয়ে হায়ার করেন? কি অবস্থা বডি? বেশিরভাগ নিজে লিখি। আপনি কি আছে?
বুঝতে পারছি। যাই হোক, আচ্ছা ঠিক আছে, আমাদের সম্ভবত Okay, ব্রেক টাইম ওভার হয়ে গেছে নাকি? আমার কাসার ভাই হচ্ছে কিছু জি। বলবেন আপনি আর? না, ওই যে আপনি একটা যোজন আমি বলছিলাম, এখানে কিন্তু অনেক কিছু ওটা ওই যে পিপিসি মার্কেটিং এন্ড ওই এসিএম মার্কেটিং, এটা? হ্যালো, হ্যাঁ আপনি আনমিউট করে কথা বলেন কাসার ভাই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। জি, জি। ওই যে টাইপস অফ মার্কেটিং, যে ইনবাউন্ড আছে, ইনবাউন্ড একটা অপশন দেখলাম, অটোমেশন, তারপর পিপিএসি, এরকম আর কি। ওগুলা তো শিখলে আমার মনে হয় আমার জন্য খুব বেটার হবে। হ্যাঁ এগুলা এই কিন্তু, টাইপসটা আছে যে, এই টাইপস গুলা সম্পর্কে আসলে ফার্স্টে আসলে ওভারভিউ দিচ্ছি, কারণ অনেকেই জানে না বিষয়গুলা কি কি। বুঝলাম মানে টাইপস গুলা জি, জি। আসলে এগুলা তারপর সবকিছু নিয়েই জি, একটু এন ডেপথ ক্লাসগুলা হবে। হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে 5-6টা ক্লাস নিতে আমার পারি এরকম। কয়টা ক্লাস হবে টোটাল? টোটাল 50টা ক্লাস হবে 200 ঘন্টার। এটা কি সপ্তাহে কয়দিন? 3 দিন? সপ্তাহে 6 দিন। এটা একটু সমস্যা, কয়দিন? সপ্তাহে 4-6 দিনই সকাল থেকে 6 ঘন্টা 4 ঘন্টা ক্লাস, একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা প্রবলেম, যে এটা ম্যাক্সিমাম সময় কষ্ট হয়ে যায় একটু, 4 ঘন্টা ক্লাস থাকায়। এর মধ্যে গ্যাপ দিয়ে হলে ভালো হতো, কিন্তু কিছু করার নাই, এটা গভর্নমেন্টের রুলস। সকালের দিকে একটু কষ্ট হয়ে যায় কি, যদি আচ্ছা দেখি বিকালের বেশে 10টার দিকে শুরু হলে একটু বেটার হতো। না ওইটা টাইম ফিক্সড, আপনার 9টা থেকে 1টা পর্যন্ত ক্লাস করাতে হবে, কোনো বিষয় না। এটা অথরিটি থেকেই, বুঝছি। মানে সারা বাংলাদেশে এক যুগেই ক্লাস হয়। তো আপনার যদি মানে খুব বেশি সমস্যা হয়, একদিকে ক্লাস। হয়তো আপনাকে বিকালের বেচে রিকমেন্ড করে দিতে পারি আমি। হ্যাঁ বিকালে 4টা থেকে শুরু না? বিকালে 2টা থেকে 6টা পর্যন্ত। এই তো আমার মধ্যে 1 ঘন্টা গ্যাপ পাই, এরপরে আবার ক্লাস। তাহলে বিকেলে দিলে বেটার হবে, 2টা থেকে 6টা পর্যন্ত যেটা। আচ্ছা দেখি আপনার জন্য আমি রিকমেন্ড করে দিব। অলরেডি এই ওই বেচে মানুষ অলরেডি অনেক ভালো, এই বেচে আরো মানুষ নিতে হবে আসলে, দেখি কি করা যায়। আচ্ছা আপনি আমাকে একটু পার্সোনালি ইনবক্স করে দিন হোয়াটসঅ্যাপে, তা আমি দেখবো, আমি যদি সিটটা খালি থাকে তা আমি আপনাকে ওইখানে মুভ করার চেষ্টা করব। জি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে ফিরে আসি। ও সরি সরি, কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা আমরা আচ্ছা ক্লাসের সময় হচ্ছে আমাদের 4 ঘন্টা রেগুলার, আমাদের 9টা থেকে 1টা পর্যন্ত ক্লাস হবে। শুক্রবার ছাড়া প্রতিদিন ক্লাস হবে। আর আপনাদের যে জুম মিটিং এর লিংক যেটা আছে, এটা সব সময় সেম থাকবে। তো এটা কোনো বিষয় না যে আপনি সবসময় এই জুম মিটিং এর লিংক দিয়েই আপনি জয়েন হবেন, এবং প্রতিদিনই 4 ঘন্টা ক্লাস আপনাদের করতে হবে। এই মাঝে মধ্যে আমরা এরকম 15 মিনিট 20 মিনিট এরকম হয়তো ব্রেক দিব। আর কারো কোনো প্রশ্ন থাকলে ওই সময় চ্যাট বক্সে, মোবাইলে তো সময়, হ্যাঁ মোবাইল, যারা মোবাইল ইউজ করেন আমি একটু সাজেশন করবো, যদি আপনারা পাওয়ার ব্যাংক একটা কিনে নিতে পারেন, তো এটা একটা ভালো অপশন হতে পারে আপনার জন্য। যারা ইন্টারনেটে প্রবলেম হয়, ইন্টারনেটের প্রবলেমের ক্ষেত্রে আপনারা 2টা জিনিস ট্রাই করতে পারেন। যারা কম্পিউটার বা ল্যাপটপে ইউজ করেন, আপনারা যারা মডেম দিয়ে ইউজ করেন, আপনারা একটা ইউএসবি কেবল কিনে নিতে পারেন। ইউএসবি কেবল কিনে নিয়ে, ধরেন 18 ফুট বা 20 ফুটের ইউএসবি কেবল কিনে নিয়ে আপনার একটা পোর্ট আপনি ল্যাপটপে লাগালেন বা কম্পিউটারে লাগালেন, বাকি আরেকটা পোর্টের মডেম লাগিয়ে ওইটা বাসার বাইরে রেখে দিয়ে আসলেন, বা আপনার জানালার পাশে ঝুলিয়ে রাখলেন। তো এক্ষেত্রে আপনার নেটের স্পিডটা একটু ভালো পাবেন। আর আরেকটা জিনিস করতে পারেন, যদি আপনি এফোর্ড করতে পারেন, হাওয়াইয়ের অথবা অন্য কোনো আছে যে পকেট রাউটার আছে, কিছু পকেট রাউটার গুলার ইন্টারনেট স্পিডটা একটু বেশি, মোবাইলের চাইতে একটু বেশি। হয়তো আপনি এটা বাসার ছাদে রেখে আসতে পারেন, বা যেখানে ভালো নেটওয়ার্ক পায় ওইখানে রেখে আসতে পারেন। ওইটার ইন্টারনেট দিয়ে আপনারা চলতে পারেন।
হ্যাঁ, এই দুইটা অপশন খুবই ভালো। আরো কিছু অপশন আছে, হয়তো নেটওয়ার্ক রিপিটার একটা আছে ডিভাইস, ওইটার দাম একটু বেশি, ৬,০০০ টাকার মতো পড়ে। এটা বাংলাদেশে আসলে নাই, আলি এক্সপ্রেসে পাওয়া যায়। তো ওইটা আসলে অনেক একটা ঝামেলার বিষয়। আপনার ব্যান্ড, আপনার সিমের ব্যান্ডের সাথে ব্যান্ড 8 নাকি ব্যান্ড 3 এগুলোর সাথে মিলিয়ে কিনতে হয়, অনেক বিষয় এখানে জড়িত আছে। আর ইভেন এখানে সিগন্যাল গুলা কত ডিবি এগুলা একটু ক্রিটিক্যাল একটা বিষয়, এগুলা সবকিছু মেজারমেন্ট করেই কিনতে হয় ডিভাইস গুলা। হ্যাঁ, তো এটা এদিকে না যাওয়াটাই এখন ভালো। তো এই জিনিসগুলো আপনারা করতে পারেন। আর যারা ডাটা ইউজ করেন তারা মান্থলি প্যাকেজটা নিতে পারেন। যেমন আমি পার্সোনালি এয়ারটেলের 40 জিবি প্যাকটা নেই, আমার 429 টাকা। আমার একটা ফ্রেন্ড আছে, তো ওর কাছ থেকে আমি 350 টাকা এরকম টাকা দিয়ে নেই, তো আমার 1 মাস চলে যায়। তো এরকম কিছু। আর মনে হয় স্টুডেন্ট প্যাকেজ একটা আছে, একটা স্টুডেন্ট প্যাকেজ আছে সম্ভবত 50 জিবি জুম ক্লাস হয়, এগুলা করা যায় 300 টাকায় এয়ারটেলে। আমি জানি যে এয়ারটেলের অফারটা একটু ভালো। ইনডাইরেক্টলি এয়ারটেল একটা মার্কেটিং হয়ে গেল। আসলে মার্কেটিং এর থ্রোতে না, আপনাদের এখানে এয়ারটেল আর যাই হোক, আপনাদের খুঁজে বের করতে হবে আপনার নেটওয়ার্ক স্পিডটাকে, কোন নেটওয়ার্কে আপনি খুব বেশি স্পিড পান। আর ওয়াইফাই হলে তো কোনো কথাই নেই। তো এই বিষয়গুলো আসলে চিন্তা করবেন সবসময়। আর ক্লাসে অবশ্যই ক্লাস মিস দেওয়া যাবে না। তো আপনার এনাফ ডাটা অবশ্যই রাখবেন, কারণ এনাফ ডাটা না থাকলে আসলে ক্লাসের মনোযোগ থাকে না। ধরেন আপনার 700 এমবি রইলো বা 1 জিবি রইলো, আপনি চিন্তা করেন বিকালে আপনাকে ফেসবুক ব্রাউজ করতে হবে, ওই জন্য আপনি ক্লাসটা করলেন না। আসলে এরকম হলে কিন্তু আসলে আলটিমেটলি বুঝবেন না। এই যে ডিজিটাল মার্কেটিং আসলে মানে কাউসার ভাই সহ অনেক সিনিয়র বাইরা আছেন, বুঝবেন যে একটা সেক্টর যদি আপনি মিস করে ফেলেন, আসলে পুরো সেক্টরটা আসলে বোঝাটা একটু টাফ হয়ে যায় বিষয়গুলা। হ্যাঁ, তো টাইপস অফ কন্টেন্ট নিয়ে আমি অনেক কথা বলছি। লং ফর্মস আর্টিকেল নিয়ে হয়তো একটা বড় সেশন নিব। ইউজার জেনারেটেড কন্টেন্ট, এটা অনেক বড় একটা বিষয়। যেমন সোশ্যাল মিডিয়ার পোস্ট, যেমন আপনি একটা গ্রুপ ক্রিয়েট করলেন, হ্যাঁ, গ্রুপটা কিন্তু আপনার। গ্রুপে ধরেন 1 লাখ মেম্বার আছে, কিন্তু এইখানে পোস্ট করতেছে কারা? হ্যাঁ, যারা ইউজার, হ্যাঁ, নরমালি যারা মেম্বার, তারা পোস্টগুলো করতেছে। তো এগুলো হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট। যেমন গেস্ট ব্লগ পোস্ট, যেমন একটা ওয়েবসাইট আছে বেস্ট গল্ফ রিসোর্সেস, গল্ফের রিসোর্স নিয়ে ওরা আলোচনা করে। গল্ফের রিসোর্স নিয়ে আলোচনা করে, ওইখানে কি আছে, গল্ফের রিসোর্স নিয়ে বিভিন্ন মানুষ ফোরাম গুলাতে কথাবার্তা বলে, অথবা একটা ব্লগে একটা পোস্ট করে। তো এই রকম বিষয়গুলো হচ্ছে হচ্ছে গেস্ট ব্লগ পোস্ট। হ্যাঁ, প্রতিদিন সকাল 9টা থেকে শুরু হবে, 9টা থেকে 1টা, এটা টাইম ফিক্স। আচ্ছা, আপনি তো আসলে মিনিমাইজ করে ফেলছি। যদি আমাদের পিডি স্যার আসেন, হ্যাঁ, পিডি স্যার যদি আসেন, ওনার নামের পাশে পিডি লেখা থাকবে, পিডি লেখা থাকবে। তো হঠাৎ করে যদি জয়েন হন, তো একটু কেউ একজন ইনবক্সে নক করেন বা একটা হ্যান্ড রাইজ করেন, হ্যাঁ, তো আমি চেক করবো যে নতুন কেউ জয়েন হয়েছে কিনা। তো পিডি স্যার সবসময় ক্লাসটা মনিটর করেন, হঠাৎ করে ক্লাসে ঢুকে মনিটর করেন। তো ডিভিশনাল হেড স্যারও মানে ঢুকেন। তারপরে ভিডিওস গুলো আমি তো বলছি, এক্সপ্লেনেটরি ভিডিও কি, এডুকেশনাল ভিডিও কি, ডেমোস কি, ব্র্যান্ডেড ভিডিওস, ওয়েবিনার্স বলতে আমি একটা জিনিস বুঝাই আপনাদেরকে। ওয়েবিনার্স সম্ভবত আপনাদের কাছে নতুন হতে পারে, যে আমরা একটা সেমিনার যদি অ্যাটেন্ড করি, তো ওইটাকে আমরা সেমিনার বলি। যে আমি যদি ধরেন এটা যদি আজকে একটা ক্লাস হতো, তাহলে এটাকে আমি বলতে পারতাম ওয়েবিনার্স। ওয়েবিনার্স কেন? একটা সেমিনার যদি অফলাইনে করা হয় সেটাকে বলে সেমিনার, আর সেই সেম জিনিসটা যদি অনলাইনে করা হয় তাকে ওয়েবিনার্স বলা হয়। তো ওয়েব সেমিনার্স আর কি। তো এই বিষয়টা আসলে খুবই জরুরি জানাগুলা। ওয়েবিনার্স কি, আপনারা হয়তো কোনো ক্লায়েন্টের কাজ পাবেন যে ওয়েবিনার্স গুলা একটু প্রমোশন করে দেওয়ার জন্য। লং ফর্ম কন্টেন্টটা একটু জটিল বিষয় বলতে, ওটা অনেক লম্বা থাকে। হ্যাঁ, ইবুকস হচ্ছে একটা লং ফর্ম। ইবুকস এটা হচ্ছে যে ধরেন 200 পৃষ্ঠার একটা বই হতে পারে। হ্যাঁ, একটা গাইডস যেমন ধরেন টাঙ্গুয়ার হাওর আসার জন্য আপনি একটা গাইড বই লিখলেন। হ্যাঁ, বাইরের কান্ট্রিতে মানুষ খুব বেশি হাইকিং করে, ক্লাইম্বিং করে, বিভিন্ন নতুন নতুন এরিয়া তারা ভিজিট করে। তো টুরিস্ট গাইডে তারা কি করে, ওই এলাকার একটা গাইড আগে পড়ে যে ওই এলাকায় কি করতে হয় না করতে হয়। তো আপনি কি করলেন, একটা গাইডেন্স ওয়েবসাইট বানিয়ে একটা ইবুকস লিখলেন। হ্যাঁ, লিখলেন যে আলটিমেট গাইড টু টোর টাঙ্গুয়ার হাওর বা সুনামগঞ্জের সব জায়গায় ঘোরার একটা কমপ্লিট গাইডলাইন আপনি দিয়ে একটা বই লিখলেন। ওই বইটা আপনি আপনার ওয়েবসাইটে সেল করলেন $3 থেকে $4। এরকম অনেক হয়। বাংলাদেশে এই বিষয়গুলো সম্পর্কে আসলে এত বেশি আমরা অভ্যস্ত না, এই বিষয়গুলো শুনতে অভ্যস্ত না, কিন্তু বাইরের দেশে কিন্তু এটা খুবই বেশি হয়।
তারা একটা জায়গায় যাইতে হলে ওরা একটা বই কিনে, একটা গাইডলাইনটা পড়ে, বইটা কিনে পড়ে। তো এগুলা কিন্তু খুব বড় একটা বিষয়। যেমন কেস স্টাডিজ যেমন একটা কোম্পানি কিভাবে শুরু করছে, কি কি জিনিস চিন্তা করে শুরু করছে, কিভাবে মার্কেটিং করছে, এটা কেস স্টাডি। যে কোনো বিষয় নিয়ে এটা কেস স্টাডি হতে পারে। যেমন যে কোনো কিছু, নতুন একটা আবিষ্কার হয়েছে, ও আবিষ্কার একটা কেস স্টাডি হতে পারে। যেমন রিসেন্টলি আমি একটা যে স্টারবাকস একটা ফেমাস আছে, ব্র্যান্ড আছে, ওদের কফিটা খুবই এক্সপেন্সিভ, তো ওরা কিন্তু খুব দ্রুত রাইজ করছে। তো আমি ওদের একটা কেস স্টাডিটা পড়ছি। কেস স্টাডিটা পড়ার পরে আমার খুবই ভালো লাগছে, অনেক কিছু শিখতে পারছি। কিন্তু এরকম কেস স্টাডি গুলা বড় বড় ব্র্যান্ডের, কোকাকোলা ব্র্যান্ডের, হ্যাঁ ক্লাস এভরিডে হবে, কোকাকোলা ব্র্যান্ডের কেস স্টাডি যদি আপনি পড়তে পারেন, যে কোকাকোলা কিভাবে স্টার্ট করছিল, কিভাবে মার্কেটিং ওয়েটা কিভাবে কি করছিল, বা এরকম কিছু, ফেসবুক কিভাবে শুরু করছিল, এগুলা যদি আমরা জানি তাহলে আমরা মার্কেটিং মেথড গুলো আসলে অ্যানালাইসিস করতে পারবো, যে বা কিভাবে কি মার্কেটিং করতে হয়, কিভাবে তারা রাইজ করছে, আমাদের এগুলা ফলো করতে হয়। হোয়াইট পেপারস আছে, বাইং এন্ড প্রাইসিং গাইড, রাউন্ডস আপ, এগুলা অনেক বড়। এই সেশনটা নিয়ে আসলে বড় একটা সেশন থাকবে, চিন্তার কোনো কারণে আসলে বেসিক ওভারভিউ দিচ্ছি আর কি। আসলে আজকে কতটুকু কভার করতে পারবো জানি না। তো বেনিফিটস অফ কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এর সবচেয়ে বড় বেনিফিটটা যেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানানো, এটা হচ্ছে মার্কেটিং এর সবচেয়ে বড় জিনিস। দেখবেন ধরেন এয়ারটেল একটা নাটক বানায়, একটা নাটকে ওরা স্পন্সর করে, তো এখানে নাটকে ওরা স্পন্সর কেন করবে? নাটকে তো ওদের সাথে রিলেটেড না, কিন্তু ওই যে এয়ারটেলের একটা লোগো থাকবে, উপরে একটা লোগো থাকবে, এইটা সম্পর্কে মানুষ জানবে যে এয়ারটেল একটা ব্র্যান্ড। অথবা একটা ফ্রুটও যদি একটা নাটক বানায় বা একটা ভিডিও বানায়, একটা প্রমোশন করে বা একটা ক্যাম্পেইন নেয়, তো এটার মূল উদ্দেশ্য কি? ওদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তাদের ব্র্যান্ডকে জানার। ব্র্যান্ড অ্যাওয়ারনেস যত বাড়ে তত বেশি কনভার্সন রেটটা বাড়ে, যে মানুষ অডিয়েন্সটা কাস্টমারে পরিণত হয়। তো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে এখানে, মিডিয়া ভিজিবিলিটি আছে, আপনার মিডিয়াতে আপনার একটা ভালো একটা ভিজিবিলিটি, মানে আপনাকে সবসময় পাওয়া যায় বা আপনাকে সবসময় খুঁজলেই পাওয়া যায় অনলাইনে, এরকম একটা ভিজিবিলিটি আছে। কারণ আপনি সবসময় আপনার ইমেজ গুলা আপলোড করেন বা ভিডিও গুলো আপলোড করেন, আপনি সবসময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন। এই বিষয়গুলো, ওয়েব ট্রাফিক, আপনি কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে কিন্তু খুব ভালো ওয়েব ট্রাফিক পান। কারণ আপনি যদি রেগুলার কন্টেন্ট না দেন, রেগুলার কন্টেন্ট অপটিমাইজ না করেন, আপনি কিন্তু আস্তে আস্তে ভিজিটর হারিয়ে ফেলবেন। কারণ একজন মানুষ আপনার ওয়েবসাইটে যদি ঢুকে, বারবার ঢুকে কিন্তু যদি এক সময় সবকিছু করে ফেলে, সে আর আপনার ওয়েবসাইটে ঢুকবে না, আপনার নতুন আপডেট না আসে আপনার ওয়েবসাইটে ঢুকবে না। তো এগুলা কিন্তু কন্টেন্ট মার্কেটিং এর বেনিফিট। ক্লায়েন্ট এঙ্গেজমেন্ট, লিডস এন্ড কনভার্সন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কি করলেন, আপনি এটা ইমেল সাবস্ক্রিপশন রাখলেন, যে মানুষ আপনাকে ওরা সাইন আপ করলো আপনার ওয়েবসাইটে। বিষয়গুলা নতুন যারা আছেন এরা একটু এই ওয়ার্ড গুলার সাথে একটু আপনারা নতুন হতে পারেন, কিন্তু আস্তে আস্তে বিষয়গুলোর সাথে আপনারা অ্যাডজাস্ট হয়ে যাবেন। যে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে আছে, ওরা ইমেল চায় যে ড্রপ ইউর ইমেল, হ্যাঁ, ড্রপ ইউর ইমেল টু গেট সাম ফ্রি টিপস, হ্যাঁ, এরকম কিছু, ড্রপ ইউর ইমেল টু গেট সাম রিসোর্সেস, এরকম কিছু থাকে। তো এটা আপনি যে ইমেলটা দিলেন, ওই ইমেলটা কিন্তু ওর লিড, ওর এরপরে কি করবে, ওদের বিভিন্ন সময় বিভিন্ন অফার আছে, 20% অফার দিল, 40% অফার দিল, ওই সময় আপনাকে মেইল করবে। তো মেইল করলে কি হয়, আপনি ওই মেইলে যদি ক্লিক করেন, তো আপনি কিন্তু এটা কনভার্সন রেটে হতে পারে যে 1000 মানুষের কাছে মেইলটা পাঠানো হলো, এর মধ্যে 20 জন কাস্টমার একটা জিনিস কিনলো, তো এটা কনভার্সনটা হলো। এটা কন্টেন্ট মার্কেটিং এর একটা বেনিফিটস। এটা এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আগে অত বেশি জনপ্রিয় ছিল না 2016-15 দিকে, কিন্তু এখন খুবই জনপ্রিয়। আগে জনপ্রিয় ছিল বলতে অনেকেই এটার অ্যাডভান্টেজটা নিতে পারছিল, কিন্তু এখনটা অনেক অনেক টাফ হয়ে গেছে। সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চায়। সোশ্যাল মিডিয়া বলতে টপ সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক আছে, ইউটিউব আছে, লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, গুগল প্লাস আছে, ইনস্টাগ্রামটা অনেক বেশি ইফেক্টিভ এখন। হ্যাঁ, আপনাদেরকে সবকিছু সম্পর্কেই ধারণা দেওয়া হবে, ফেসবুক মার্কেটিং শেখানো হবে, ইউটিউব মার্কেটিং শেখানো হবে, ইনস্টাগ্রাম মার্কেটিং শেখানো হবে, এভরিথিং আপনারা শিখতে পারবেন এই কোর্সের মাধ্যমে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আপনি এই কোর্স শেষে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে আপনাকে নিজেকে পরিচয় দিতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর তিনটা বিষয়, একটা হলো ভিজিবিলিটি, একটা কানেক্টিভিটি, একটা ব্র্যান্ডিং।
হ্যাঁ, ভিজিবিলিটি কেন? কারণ আপনি যে একটা এক্সিস্টেন্স আছেন, হ্যাঁ, আপনার একটা সোশ্যাল মিডিয়া প্রেজেন্স আছে, আপনি যে একটা জীবিত মানুষ, মানে আপনার ব্র্যান্ডটা একটা জীবিত, আপনার বিজনেস রানিং করতেছে, এটা আপনি রেগুলার আপডেট দিতে পারবেন সোশ্যাল মিডিয়াতে। আপনার কনটেন্ট হয়তো যে প্রতিদিন আপনার 2000 ওয়ার্ডের একটা আর্টিকেল লেখা পসিবল হয় না, কিন্তু আপনি কিন্তু রেগুলার পোস্টিং করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে। এগুলোর মাধ্যমে আপনার ভিজিবিলিটিটা থাকবে, আপনার মানুষরা দেখবে যে আপনার হ্যাঁ, আপনি অ্যাক্টিভ আছেন, এই যে বিষয়টা। কানেক্টিভিটি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনার কানেক্টিভিটিটা খুব ভালো হয়, কারণ মানুষ কিন্তু আপনার ওয়েবসাইট সবসময় যাবে না, কিন্তু তার ফেসবুকে ঠিকই ঢুকবে। কিন্তু আপনি যদি ফেসবুকে ওর সাথে কানেক্ট থাকেন, তো ও নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির খবর নিতে নিতে কিন্তু আপনার পোস্টটা দেখবে, আপনার সাথে তার কানেক্টিভিটি থাকবে। এবং আপনার ব্র্যান্ডিং যে বিষয়টা, ব্র্যান্ডিং বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া কিছু ব্র্যান্ড আছে, যেমন দেখবেন যে ওরা কিন্তু ধরেন কথার কথা যে কোনো একটা স্টারবাকস ধরেন, স্টারবাকস, হ্যাঁ, স্টারবাকস কি আমরা কিভাবে চিনলাম? হ্যাঁ, তার একটা হয়তো একটা শপ আছে বা ওয়েবসাইট আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ও ব্র্যান্ডিং করছে, খুব বেশি ব্র্যান্ডিং করছে সোশ্যাল মিডিয়া, ও একটা ব্র্যান্ড হিসাবে পরিচিতি দিছে। তো এই যে অ্যাওয়ারনেস, ভিজিবিলিটি, কানেক্টিভিটি, আপনার অডিয়েন্স গ্রোয়িং, এই বিষয়গুলোর মাধ্যমেই কিন্তু আপনার ব্র্যান্ডিংটা হয়ে থাকে। তো ব্র্যান্ডিং এগুলো আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট এগুলোর মাধ্যমে করতে পারবেন। পিন্টারেস্ট সম্ভবত কিছুদিন আগে ব্লক করে দিছে বাংলাদেশে, আই এম নট শিওর এখন ওপেন আছে কি না। তো এই বিষয়গুলো বললাম। তো পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 73% of marketers believe social media marketing has been somewhat effective or very effective for their business. ইফেক্টিভ, somewhat effective or very effective, আমি এখানে যদি আমাকে মার্কেটার হিসেবে বলা হয় যে আমার অপিনিয়ন কি, আমি বলবো ভেরি ইফেক্টিভ। কারণ কি, আমি নিজে জানি, কারণ মানুষ আপনার ওয়েবসাইটে যাবে না, ও গুগলে সবসময় সার্চ দেয় না, কিন্তু ওর ফেসবুক চেক করে, ওর ইনস্টাগ্রাম চেক করে, সব সময় সে অ্যাক্টিভ থাকে। তো আপনার মানুষ যেখানে অ্যাক্টিভ থাকে, আপনাকে ওইখানে রিচ করতে হবে। ওইখানে যদি আপনি ভালোভাবে রিচ করতে পারেন, ওর ইমোশনাল ভাবে মার্কেটিং করতে পারেন, সুন্দর ওয়েতে উপস্থাপন করতে পারেন, আপনার মার্কেটিং, আপনার সেলস এর বিষয়টা অনেক বেশি নিশ্চিত হয়ে যাবে। তো এটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে 73% মার্কেটার্সই এটা মনে করে। আগে অনেক কম ছিল, যে 38 or 40% মানুষ ছিল এরকম। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ওভারভিউ আমি দিলাম যে 3.5 বিলিয়ন পিপল, নাম্বার অফ পিপল সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ইউজার। আমাদের মূল পপুলেশনের 46% মানুষই কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। এগুলো আসলে আপনাকে জানানো যে সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা বোঝানো। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ টু জেড আসলে যদিও বলি এ টু জেড জানা সম্ভব না। আমি বেসিক ওভারভিউটা আপনাকে দিয়ে দিব, অথবা আপনি অ্যাডভান্স লেভেলে যে অ্যানালাইটিক্স গুলো আছে এগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব, আপনারা বুঝতে পারবেন, আপনারা নিজের বিজনেসটা স্টার্ট করতে পারবেন, অথবা আপনার ক্লায়েন্ট, আপনাদের মূল উদ্দেশ্য কি, আমরা ফাইবার মার্কেটপ্লেসে বা মার্কেট প্লেসগুলোতে কাজ করব, এই কাজগুলোর উপযুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। The total numbers of active social user accessing via মোবাইল ডিভাইসের মাধ্যমে 3.4 বিলিয়ন পিপল ইউজ করে। তো আপনি বুঝতেই পারতেছেন যে কতটুকু পার্সন অ্যাক্টিভ মোবাইল সোশ্যাল ইউজার এজ এ পার্সেন্টেজ অফ টোটাল পপুলেশন। 45% মানুষই মোবাইল ডিভাইসের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। তো পিপিসি মার্কেটিং, পিপিসি মার্কেটিং কি? পিপিসি মার্কেটিং পে পার কস্ট। পেপার কস্টে কি হয়, আপনি একটা ধরেন আপনি যে অ্যাডসেন্সের একটা লিংক দেন, আপনার কাউসার ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি ধরেন আপনার অ্যাডসেন্স বা মিডিয়া বাইনের একটা অ্যাড আপনার ইয়েতে দেওয়া হয়, কিন্তু আপনার একটা সিপিসি রেট থাকে যে কস্ট পার ক্লিক। তো আসলে কস্ট পার ক্লিক আর পে পার ক্লিক মানে কি, এখানে আপনার যদি প্রতি ক্লিক করতে হয়, তো ওখানে একটা পেমেন্ট করতে হয়, মিডিয়া বাইন আপনাকে একটা পেমেন্ট করে, তো আপনি এই পেমেন্টের কারণে কিন্তু একটা পেমেন্ট পান, যে প্রতিটা ইউজার আপনার যদি এটা ক্লিক করে, তো আপনি এটা পেমেন্ট পান, এটাকে পে পার ক্লিক বলা হয়। তো আপনি বুঝতে পারতেছেন যে পে পার ক্লিকে কিভাবে কাজ করে। কিওয়ার্ড রিসার্চ, অ্যাড ক্রিয়েশন, ল্যান্ডিং পেজ ডেভেলপমেন্ট, অ্যাকাউন্ট সেটআপ, ট্র্যাকিং, ইনস্টলেশন, টেস্টিং, ক্যাম্পেইন লঞ্চ, মনিটর, ক্যাম্পেইন অ্যাসেসমেন্ট, অ্যানালাইসিস এন্ড ফিডব্যাক, এরকম কিছু। ধরেন আপনি আরেকটা ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের একটা অ্যাড দিলেন, তো ওইখানে কি করলেন, আপনি বলে দিলেন যে আমার যদি প্রতি অ্যাডে আপনি যদি একজন ক্লিক করে আমি আপনাকে 10 সেন্ট দিব, এরকম। আপনি যদি এখন 10 জন ক্লিক করে, আপনি কত ডলার পেমেন্ট করবেন আমাকে? $1 পেমেন্ট করবেন, যে 10টা ক্লিক হইছে আর তুমি $1 নাও, কারণ ওই যে পে পার ক্লিক, আমি পার ক্লিকের জন্য আমি ওকে পে করতেছি, এই বিষয়টা।
আসলে এগুলা নিয়ে বিশদ আলোচনা হবে আরো পরে। এটা হচ্ছে অনেক বড় একটা বিষয়, সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং কি, আমি গুগলে যদি একটা এখন তো সময় হবে কয়টা বাজে, আচ্ছা যাই হোক, সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে যদি আমি এটা বাই মোবাইল ফোন লিখে সার্চ দেই, তো প্রথমে দেখবেন আপনি 2-3টা অ্যাড আসে, হ্যাঁ অ্যাড ওয়েবসাইট আসে। তো এই অ্যাড ওয়েবসাইট গুলো কি করে, ওরা সার্চ ইঞ্জিন মার্কেটিং করে। ওই কিওয়ার্ডের জন্য তারা গুগলকে টাকা দেয়, যে আমি তোমাকে টাকা দিব একটা সিপিসি রেট অনুযায়ী দেয়। তারা 40 সেন্ট বা 50 সেন্ট বা 5 সেন্ট 10 সেন্ট এরকম করে দেয়। কোন কোন কিওয়ার্ডের আবার $1 $2 আছে। একটা কিওয়ার্ড দেখছিলাম যে লাইফ ইন্স্যুরেন্সের মেবি ইউএসএ এর $17, একটা ক্লিকের জন্য